দিল্লির আরামদায়ক অফিস ছেড়ে হঠাৎ করে কড়া পাহারায় বাংলাদেশ সীমান্তের কাছে ছুটে এলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনটি ছিল 18 জুলাই শনিবার। ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর পরেই যাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয়, সেই অমিত শাহ হঠাৎ কেন কোনো ঘোষণা ছাড়াই এত তাড়াহুড়ো করে এই বর্ডার এলাকায় চলে এলেন? কেন বর্ডার জিরো লাইনে দাঁড়িয়ে তাকে পরপর 3টি বড় মিটিং করতে হলো? তার সাথে এই সফরে ছিলেন বিএসএফ এর বড় বড় অফিসার আর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী। ভারত সরকার বাইরে বলছে সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার ঠেকাতে নাকি অমিত শাহের এই সফর, কিন্তু একটু চিন্তা করলে আসল ব্যাপারটা পানির মতো বোঝা যায়। পাহাড়ি আর জঙ্গলে ঘেরা এই দুর্গম বর্ডার দিয়ে কোনো সাধারণ মানুষ কাজের খোঁজে ভারতে পার হতে যায় না। এই সাধারণ সত্যটা ভারতের মন্ত্রীরাও খুব ভালো করে জানেন। তাহলে ভারতের দ্বিতীয় শক্তিশালী মানুষটার মনে কিসের এত ভয়? কেন তার চোখে মুখে এত চিন্তা আর উদ্বেগ? আসলে এই ভয়ের কারণ কোনো সাধারণ মানুষের আসা যাওয়া নয়, এর পেছনে আছে ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল আর স্পর্শকাতর একটা জায়গা, যার নাম শিলিগুড়ি করিডোর। ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই এই জায়গাটা অবস্থিত। সহজ ভাষায় বলতে গেলে ভারতের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকান। ভারতের মূল দেশের সাথে উত্তর পূর্ব দিকের 7টি রাজ্য, যাকে আমরা এক নামে 7 সিস্টার্স বলি, তাদের জুড়ে রাখার জন্য মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু পথ বা গলি আছে। জায়গাটা দেখতে একদম মুরগির গলার মতো চিকন, আর এই কারণে মিলিটারিরা এটাকে ডাকে চিকেন স্নেক নামে। একটা সহজ উদাহরণ দিলে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনার একটা বিশাল রাজপ্রাসাদ আছে, সেখানে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর ঘর আছে, বড় বাগান আছে, কিন্তু ওই পুরো প্রাসাদে ঢোকা বা বের হওয়ার জন্য যদি মাত্র 1 হাত চওড়া একটা সরু গলি থাকে, তবে কি হবে? কোনো দিন যদি এই গলিটা কেউ বন্ধ করে দেয় বা সেখানে একটা শক্ত তালা মেরে দেয়, তবে আপনি কিন্তু নিজের ঘরের ভেতরেই পুরোপুরি আটকে পড়ে যাবেন। না পারবেন বাইরে বের হতে, পারবেন না বাইরে থেকে খাবার আর দরকারি জিনিস ভেতরে আনতে। ভারতের হিসাবটাও ঠিক একই রকম। এই 22 কিলোমিটারের সরু পথটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কেটে দেওয়া হয়, তবে ভারতের মূল দেশ থেকে এক ধাক্কায় এই 7টি রাজ্য পুরোপুরি আলাদা হয়ে যাবে। ভারতের সেনাবাহিনী চাইলেও সেখানে কোনো খাবার, ওষুধ বা সৈন্য পাঠাতে পারবে না। আর এই কারণেই এই 22 কিলোমিটারের পথটি হলো পুরো ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার জায়গা। আর ঠিক এই জায়গাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছুটে আসার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল তোলপাড় ফেলে দিয়েছে। কারণ বাংলাদেশ এখন আর আগের মতো নেই। গত 15 বছর ধরে ভারত ভাবত বাংলাদেশকে তারা যেভাবে খুশি ব্যবহার করবে, সীমান্তে নিজেদের নিয়ম চালাবে আর বাংলাদেশ চুপচাপ সব মেনে নেবে, এমনটা আর হবে না। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পুরো দৃশ্যপট বদলে গেছে। বাংলাদেশে এখন শুধু রাজনৈতিক বাস্তবতা। ঢাকা এখন আর দিল্লির কথাই চলে না, বরং নিজের দেশের লাভ, আত্মসম্মান আর সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বমঞ্চে স্বাধীনভাবে চাল চালছে। বাংলাদেশ এখন চীনের সাথে হাত মিলিয়ে তিস্তা নদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য অত্যন্ত বড় কাজ করতে যাচ্ছে। আর ঠিক এই জায়গাতেই ভারতের আসল ঘুম হারাম হয়ে গেছে। কেন বলুন তো? কারণ বাংলাদেশে তিস্তা নদীর যে প্রজেক্ট এলাকা, সেখান থেকে ভারতের ওই 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব মাত্র হাতে গোনা কয়েক কিলোমিটার। একটু মন দিয়ে পুরো হিসাবটা চিন্তা করুন। চীন যদি তিস্তা প্রজেক্টের কাজের সুযোগ নিয়ে সেই নদীর পাড়ে এসে তাদের বড় বড় ইঞ্জিনিয়ার, আধুনিক ড্রোন আর শক্তিশালী রাডার বসিয়ে ফেলে, তবে কি হবে? ভারতের ওই 22 কিলোমিটার চওড়া সরু গলি দিয়ে একটা মাছি উড়ে গেল, কোনটা ভারতের সেনাবাহিনীর গাড়ি আর কোনটা তাদের রসদ, প্রায় প্রতিটি মুহূর্তের খবর ঢাকার রাডারে আর চীনের স্ক্রিনে ভেসে উঠবে। ভারতের সামরিক নড়াচড়া আর তাদের গোপন খবর একদম পানির মতো খোলা হয়ে যাবে। এতদিন ধরে ভারত স্বপ্ন দেখত যে তারা বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু আজ তারা চোখে সর্ষে ফুল দেখছে। কারণ বাংলাদেশ আর চীন মিলে ভারতের সেই একমাত্র গলার নালীর উপরে এক মারাত্মক নজরদারি ব্যবস্থা তৈরি করে ফেলেছে। আর এই গলার কাটা থেকে বাঁচার জন্য চরম দুশ্চিন্তা নিয়ে দিল্লিতে না বসে থেকে সোজা বর্ডারে ছুটে এসেছেন অমিত শাহ। সীমান্তে এসে অমিত শাহ বুঝতে পেরেছেন বিএসএফ এর সাধারণ বন্দুক বা জং ধরা কাঁটাতারের বেড়া দিয়ে এত বড় রাজনৈতিক চাল আর আন্তর্জাতিক চাপ ঠেকানো সম্ভব নয়। তাই ভারত এখন সীমান্তে এমন সব আধুনিক প্রযুক্তি বসাচ্ছে যা দেখতে মনে হবে কোনো বিজ্ঞানের সিনেমার গল্প চলছে। প্রথমত তারা সীমান্তে বসাচ্ছে বিশেষ রেডিও ভিত্তিক কাঁটাতার। এই প্রযুক্তির নিয়ম হলো, সীমান্তের কোনো বেড়ায় যদি সামান্য হাত লাগে বা কোনো কিছু যদি কাঁটাতারে বেড়ায় ঢোকার চেষ্টা করে, সাথে সাথে কোনো বিএসএফ এর ডাকাডাকি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে হেডকোয়ার্টারের কান ফাটা বিকট অ্যালার্ম বেজে উঠবে। দ্বিতীয়ত, যে সমস্ত জঙ্গল বা দুর্গম পাহাড়ি এলাকার মানুষ দিনরাত পাহারা দেওয়া কঠিন, সেখানে বসানো হচ্ছে ইনফ্রারেড অ্যালার্ম সিস্টেম। এই প্রযুক্তিতে সীমান্ত জুড়ে ছড়ানো থাকে অদৃশ্য আলোর লেজার বিম। মানুষের খালি চোখে কিন্তু এই আলো দেখা যাবে না, কিন্তু অন্ধকারে যদি কোনো মানুষ বা গাড়ি সে অদৃশ্য আলোর লাইন পার হওয়ার চেষ্টা করে, সাথে সাথে পুরো সীমান্ত এলাকা ফ্লাড লাইট তীব্র আলোয় ভেসে উঠবে আর বিএসএফ এর কাছে মেসেজ পৌঁছে যাবে।
একটু খেয়াল করে দেখুন, মাত্র 4 কিলোমিটার একটা সীমান্ত বেড়া নির্মাণের পেছনে ভারত খরচ করছে 30 কোটি টাকারও বেশি, আর সেখানে 47 কোটি টাকার খরচে বড় মেগা প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। কেন একটি দেশ এত বিপুল পরিমাণ টাকা শুধু একটি সীমান্তের অল্প একটু জায়গায় পানি ঢালার মতো করে ঢালছে? কারণ তারা খুব ভালো করেই জানে এই 22 কিলোমিটারের গলার নালিতে যদি একবার টান পড়ে তবে তাদের অখণ্ড ভারতের স্বপ্ন চিরতরে মাটিতে মিশে যাবে। শুধু তাই নয়, অমিত শাহ কিন্তু সীমান্ত দেখেই দিল্লি ফিরে যাননি। তিনি উত্তরবঙ্গের সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন। স্থানীয় আইনের কড়াকড়ি এবং জনসংখ্যার উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন, যাতে সীমান্তের আশপাশের এলাকায় ভারত বিরোধী কোনো চিন্তাভাবনা দানা বাঁধতে না পারে। তাই এই সব পদক্ষেপ থেকে স্পষ্ট হয়ে যায় ভেতর থেকে তারা কতটা চাপে রয়েছে। এই পুরো সফরে অমিত শাহের পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী কিন্তু কিছুদিন আগেও নানা সময়ে বাংলাদেশ নিয়ে বড় বড় হুমকি দিতেন, গরম গরম কথা বলতেন। আর আজ তিনি নিজেই পাশে দাঁড়িয়ে দেখছেন কিভাবে নিজের গলার উপর অসা চাপ সামলাতে দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে, আর কোটি কোটি টাকা খরচ করে বর্ডারে লেজার বসাতে হচ্ছে। ভারতের এই পুরনো গরম আর ভাব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চরম আতঙ্কে পরিণত হয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা পুরো অঞ্চলের রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের কথা বলছে। এতদিন ভারত ছিল আক্রমণাত্মক মুডে। তারা ভাবত বাংলাদেশকে নিজেদের মতো করে ব্যবহার করবে, ট্রানজিট নেবে আর ইচ্ছে মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। কিন্তু আজ তারেক রহমানের নেতৃত্বাধীন বলিষ্ঠ রাজনীতি এবং ঢাকার স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে ভারত সম্পূর্ণ আত্মরক্ষামূলক মুডে চলে যেতে বাধ্য হচ্ছে। ঢাকা আজ আগের মতো কোনো দুর্বল খেলোয়াড় নয়। ঢাকার সাথে এখন চীন, তুরস্ক আর পাকিস্তানের মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক বড় শক্তিগুলো হাত মেলাচ্ছে। যে ভারত এতদিন বাংলাদেশকে নিজেদের সীমানা নিয়ে ঘিরে রাখার হিসাব করেছিল, আজ তারা নিজেরাই ওই 22 কিলোমিটারের সরু পথ বাঁচানোর জন্য ইনফ্রারেড লেজার আর রেডিও সেন্সরের পেছন দিয়ে কোটি কোটি টাকা খরচ করছে। শিকারে নিজেই এখন শিকারে পরিণত হওয়ার ভয়ে ছটফট করছে। রাত নেমে আসছে শিলিগুড়ি করিডোরের গহীন পাহাড়ি জঙ্গলে। বাতাসে গাছের ডালপালা নেড়ে সেই ইনফ্রারেড লেজার আইনের সামান্য টান লাগতেই হয়তো বিএসএফ জওয়ানরা আতঙ্কে বন্দুক উঁচিয়ে ছুটে যাচ্ছে। সীমান্ত পাহারায় থাকা সৈনিকদের রাতের ঘুম উবে গেছে, কারণ তারা জানে 22 কিলোমিটারের উপর যদি সামান্যতম আঁচড়ও পড়ে তবে ভারতের মানচিত্র চিরতরে দুই টুকরো হয়ে যাবে। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তায়, কারণ দাবার চাল এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। প্রযুক্তির দেওয়াল তুলে তারা নিজেদের রক্ষা করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু ভূরাজনৈতিক হিসাব যে বদলে গেছে তা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। অথচ দেখুন, এখান থেকে শত শত কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ এক অদ্ভুত নীরব প্রশান্তি। দাবার বোর্ডে বাংলাদেশ কোন ধরনের যুদ্ধ না করে, কোনো ধরনের সেনা না পাঠিয়ে, একটি গুলিও না ছুড়ে কূটনৈতিক বুদ্ধি আর ভৌগোলিক গুরুত্বকে কাজে লাগিয়ে দিল্লির বাঘা বাঘা কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এটাই হলো আসল কূটনীতি। একেই বলে ভূরাজনৈতিক মাস্টার স্ট্রোক। একটি রাজনৈতিক গল্প আজ তার সবচেয়ে টানটান উত্তেজনাময় জায়গায় এসে দাঁড়িয়েছে। অমিত শাহের এই তাড়াহুড়ো করে সীমান্ত ছুটে আসা একটা জিনিসে বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিল, ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না। কোনো দেশের মেরুদণ্ড যখন একবার সোজা হয়ে দাঁড়ায়, তখন বড় বড় পরাশক্তিও নিজেদের সীমান্ত রক্ষা করতে কোটি কোটি টাকার দেওয়াল তুলতে বাধ্য হয়।